ঠিক আছে, মাইক্রোফোন কোথায় অন করতে হয়, কিভাবে অন করতে হয় একবার দেখে নাও। মাইক্রোফোন অন করে ডাইরেক্ট তোমার ডাউট জিজ্ঞেস করতে পারবে, কোনো অঙ্ক বুঝতে না পারলে সঙ্গে সঙ্গে কোশ্চেন করবে। আর 2 নাম্বার হচ্ছে মেসেজ করতে পারবে। ইন চ্যাট মেসেজ বলে একটা অপশন রয়েছে, দেখো 3টে ডটে ক্লিক করলে, এখানে ক্লিক করলে শো করবে ইন কল মেসেজ। এই ইন কল মেসেজে তোমরা যা যা লিখেছো এখানে দেখো কিন্তু শো করছে। তো তোমরা ইন কল মেসেজটাও ইউজ করতে পারো। দেখো মেন কথা হচ্ছে অফলাইন আর অনলাইনের মধ্যে সব থেকে বড় একটা গ্যাপ কি বলতো, সব থেকে বড় গ্যাপ হচ্ছে স্টুডেন্টদের সঙ্গে কমিউনিকেশন করা। আমি অনলাইন বা ইউটিউবে যে ক্লাসগুলো হয়ে থাকে কি একতরফা, স্যার টিচার পড়িয়ে যাচ্ছেন আর স্টুডেন্টরা সেটা দেখছে, বুঝতে পারছে না, যদি না বুঝতে পারে মানে কোশ্চেন করার জায়গাটা নেই, বা হয়তো চ্যাটে লিখে দিল অনেক ডাউট হয়তো স্যার দেখতেই পেলেন না। তো গুগল মিটের মাধ্যমে যেটা হতে পারে সব থেকে বেস্ট, যেটা আমার লাগে সেটা হচ্ছে স্টুডেন্টদের সঙ্গে ডাইরেক্ট কমিউনিকেশন করা। যতক্ষণ না স্টুডেন্টদের প্রবলেম স্যার জানতে পারছে ততক্ষণ কিন্তু পড়ানোটা ভালো হবে না। তো তোমরা যারা এখানে জয়েন আছো তাদেরকে বলবো, কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে একদম নিঃসংকোচে মাইক্রোফোন অন করে বলবে, স্যার আমার একটা প্রবলেম হয়েছে, এই জায়গাটা বুঝতে পারছি না, আরেকবার রিপিট করুন। এটা কিন্তু অবশ্যই বলবে, কারণ এখানে সবাই তোমরা ফিস দিয়ে পড়ছো। হ্যাঁ, আর লজ্জা পাওয়ার কিছু নেই, কারণ এখানে আমরা একে অপরকে কাউকেই চিনি না, অনেক দূর দূর জায়গা থেকে পড়ছি। তো তুমি তোমার পড়াটা বুঝে নেবে, ঠিক আছে, বাকিদের কথা চিন্তা করতে হবে না। ওকে, তো এই দুটো জিনিস সবাই অবগত আছো আই থিঙ্ক। এই কিভাবে মাইক্রোফোন অন করব, কিভাবে মেসেজ করব, এগুলো যেন আর নেক্সট টাইম জিজ্ঞেস করবে না, ঠিক আছে। তো আজকের ক্লাসটা মেনলি আমি যেটা তোমাদের পড়াবো সেটা হচ্ছে, মানে কোনো আমি টপিকে ঢুকছি না, যে আমাদের যে সিলেবাসের টপিক রয়েছে সেই টপিকে ঢুকছি না, বাট এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ক্লাস হতে চলেছে। এই ক্লাসে আমরা যে কম্পিটিটিভ ফিল্ডে যখন আমরা নেমেছি এর যে একটা ওভারভিউ সেটা আমরা এখানে দেখব, বা আমরা কিভাবে প্রিপারেশন নেব। তোমরা হয়তো এর আগে বিভিন্ন জায়গায় পড়ে থাকবে, হ্যাঁ, বিভিন্ন রকম ভাবে পড়ে থাকবে। তো বিভিন্ন স্যারের বিভিন্ন রকম পড়ানোর পদ্ধতি রয়েছে, বাট একটা কমন জিনিস, আমাদের লক্ষ্যটা অ্যাচিভ করতে হবে। তো তার জন্যে যতগুলো পদ্ধতি আমাদের অবলম্বন করতে হয় আমরা করব। ওকে, তো প্রথমেই আসি ম্যাথস। ম্যাথ যদি শিখতে হয়, আচ্ছা বলো তো, যে কোনো অঙ্কে এখনো পর্যন্ত তোমরা তো কোনো না কোনো অঙ্ক করেছো, তোমরা মাইক্রোফোন অন করে বলবে বা চ্যাটে বলবে যে যে কোনো অঙ্কে মেন কি কি জিনিস থাকে বলো তো, মেন জিনিস কি আমাদেরকে করতে হয় যে কোনো অঙ্ক সলভ করতে হলে, কি বলতে পারবে? হ্যাঁ, এই চারটাই হচ্ছে কিন্তু ইম্পর্টেন্ট: যোগ, বিয়োগ, গুণ আর ভাগ। কে কে এই কথাটার সঙ্গে অমত আছে বলো? তুমি ভালো করে ভেবে দেখো, তুমি যে অঙ্কগুলো করছো, সলভ করছো, সেখানে ফর্মুলা ছাড়া, ফর্মুলা তো তোমাকে মুখস্থ রাখতে হবে বা কিছু টিপস মুখস্থ রাখতে হবে, সেটা মুখস্থ রাখার পরেই কিন্তু তোমার কাজটা শেষ হচ্ছে না। ম্যাক্সিমাম টাইম যেটা আমাদের খায় সেটা হচ্ছে ক্যালকুলেশন, সমাধান করতে গিয়ে, ক্যালকুলেশন করতে গিয়ে, কাটাকুটি করতে গিয়ে এই টাইমগুলো কিন্তু খায়। তুমি একটা প্রশ্ন দেখে এটা কি ফর্মুলা হবে বা কিভাবে করবে এটা তুমি সঙ্গে সঙ্গেই ডিসাইড করতে পারবে, কিন্তু যে যোগ বিয়োগ গুণ ভাগ তোমাকে করতে হচ্ছে, এখানেই কিন্তু মেন টাইমটা তোমাদের খায়। এটা খুব ভালো করে বুঝে নাও, তুমি নিজেও দেখতে পারো চেক করে যে তোমার টাইমটা খাচ্ছে কোথায়, মেনলি যোগ বিয়োগ গুণ ভাগে। তাহলে আমাদের যদি সময় বাঁচাতে হয় তাহলে কার উপরে কাজ করতে হবে, কোনটার উপর বেশি ফোকাস দিতে হবে? ক্যালকুলেশন, ঠিক আছে, একদম। শর্টকাট তো শিখতেই হবে, সেটা আলাদা জিনিস, কিন্তু এই শর্টকাট শিখলেই তো হবে না, আমাদেরকে ফাস্ট করতে হবে, দ্রুত অঙ্ক সলভ করতে হবে। তার জন্য ক্যালকুলেশন তুমি যত তাড়াতাড়ি, যত স্পিডে করতে পারবে
তত তাড়াতাড়ি অঙ্কটা তুমি কিন্তু সলভ করতে পারবে। তাহলে আমাদেরকে মেনলি জোর দিতে হবে ক্যালকুলেশনের উপরে। তুমি হয়তো ভাববে যে স্যার যোগ বিয়োগ গুণ ভাগ কি আর ব্যাপার, এটা তো সবাই পারবে। সবাই পারবে, কিন্তু ফার্স্ট করতে পারবে না। সামান্য থেকে সামান্যতম গুণও কিন্তু তোমাদের টাইমটা পায়। ঠিক আছে? তো মেনলি ক্যালকুলেশনের উপরে কিছু জিনিস আমি তোমাদেরকে বলবো। এই কাজগুলো যদি তুমি করো, অঙ্কের 60% টাইম এখানেই সেভ হয়ে যাবে। মানে একটা অঙ্ক যদি তোমার আগে 2 মিনিট টাইম লাগতো, সেটা 30 থেকে 45 সেকেন্ড এই ক্যালকুলেশন গুলো, যে প্রসেস গুলো আমি তোমাকে বলবো, এগুলো যদি ফলো করো, এখানেই কিন্তু সেভ হয়ে যাবে। ঠিক আছে? তো মেনলি অঙ্ক হচ্ছে ক্যালকুলেশনের খেলা, তো সেগুলোকে প্রথমে আমাদের দেখতে হবে। ঠিক আছে? তো ক্যালকুলেশনের জন্য প্রথম যেটা করতে হবে, তোমাদেরকে আমি প্রথম ক্লাসে বলেছিলাম, কি কি করতে হবে বলেছিলাম বলো তো? কেউ ছিল প্রথম ক্লাস এখানে? কি বলেছিলাম? 1 নাম্বার হচ্ছে, হ্যাঁ, প্রথম হচ্ছে নামতা। ঠিক, 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 ঠিক। প্রথম আরেকবার আমি বলে দিই, প্রথম হচ্ছে নামতা। আচ্ছা, আজ পর্যন্ত তো অনেক জায়গায় ধরবো, কেউ বলেছে নামতারা মুখস্থ করিস, কারণ ওটা ধরেই নেয় আমরা নামতা জানি, তাই না? তো অনেকেই জানে নামতা, বাট কতজন নামটা জানো না একবার বলো তো দেখি। বা কতজন জানো, কতজন জানো বলো নামটা পুরোপুরি, মানে এখন যদি ধরা হয়, তুমি 19-এর ঘরটা বা 17 ঘরটা বলে দিতে পারবে? দেখি কমেন্টে লিখো। এনিওয়ান? জানো না তো? ঠিক আছে, তোমরা যেটা জানো না কোনো প্রবলেম নেই, আজকের পর থেকে এইসব প্রবলেম গুলো থাকবে না। আমরা সে ছোটবেলায় মুখস্থ করেছিলাম নামটা। আচ্ছা, বিশ্ববাণী বলছে না আমি জানি, ঠিক আছে, খুব ভালো কথা। তো দেখো, খুবই ভালো, নামটা মুখস্থ আছে তোমার। সো মেনলি নামটা তোমাদের মুখস্থ করতে হবে। শ্যাম সুন্দর বলছে জানি, ঠিক আছে। তো নামটা মুখস্থ করলে যে ছোট গুণগুলো হয় সেগুলো আমরা মুখেই করতে পারবো। ধরো কোনো একটা অঙ্কে এরকম রয়েছে 1 2, আমাকে 15 গুণ করতে, ঠিক আছে, গুণ করতে হবে। তো এই গুণটা করার জন্য আমাকে কি, 5 এর ঘরে মানে তুমি যদি নর্মালি গুণ করো তাহলে অনেকটা টাইম লেগে যাবে। তুমি যদি 15 ঘরের নামটা মুখস্থ থাকে তোমার, তাহলে 3 15 45 এইভাবে তুমি করতে পারবে। সেই জন্য নামতাটা অ্যাটলিস্ট সবাই কিন্তু মুখস্থ করবে, অনেক হেল্প করবে। 2 নাম্বার হচ্ছে বর্গ, 1 থেকে 30 পর্যন্ত বর্গ করে নেবে। আর 3 নাম্বার হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত ঘন করে নেবে। এই যে নামতা বলছো বা বর্গ বলছো বা ঘন বলছো, এগুলো কিন্তু রিজনিং যখন করবে, রিজনিং, ঠিক আছে, তখনও কিন্তু এগুলো হেল্প করবে। রিজনিং এ যে সিরিজ সলিউশন গুলো যখন হয়, সিরিজ গুলো, সেখানেও কিন্তু এই সেই নামতা গুলো বা সিরিজের নামতা থাকে অনেক সময়, ঘনর দেখবে সিরিজ থাকে, ঠিক আছে, তো এগুলোকে তখন ওখানে কাজে লাগাতে হবে। ঠিক আছে, তো এগুলো অ্যাটলিস্ট এগুলো করে নেবে। এরপর দেখো আমি যেটা বলবো ক্যালকুলেশনের ক্ষেত্রে, প্রথম, তোমরা যারা এখন নতুন আছো বা আগে থেকে প্রিপারেশন নিচ্ছ ক্যালকুলেশন করে দেওয়ার জন্য, প্রতিদিন 10 মিনিট করে টাইম দেবে, 10 মিনিট করে টাইম দেবে। ঠিক আছে, 10 মিনিট করে টাইমে কি কি কাজ করবে? 10 মিনিটের টাইমে তোমরা যেটা করবে, র্যান্ডম অঙ্কের 12 এরকম গুণ নিজে নিজেই লিখবে। বা বাড়িতে যদি বাচ্চা ছেলে থাকে 5 6 এ পড়ে, তাদেরকে বলবে যে গুণ দে, সেই গুণগুলো র্যান্ডম গুণ, 57 × 28, 56 × 20, এরকম গুণগুলো করতে থাকবে। ঠিক আছে, প্রতিদিনের কাজ হবে। এটা 1 মাস করবে, বেশি করার দরকার নেই, 1 মাস করবে, তাহলেই দেখবে কতটা ফাস্ট হয়ে যাবে। এরকম গুণ যোগ করবে, এমনি সিম্পল, 26 27 25 এভাবে পর পর 10 12টা লিখে তুমি যোগ করবে। এগুলো আস্তে আস্তে কিন্তু প্র্যাকটিস করো, ঠিক আছে? সবাইকে বলছি, আমি তোমাকে কথা দিচ্ছি, 1 মাস পরে ক্যালকুলেশন নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, প্রচুর তাড়াতাড়ি তুমি সলভ করতে পারবে। গুণ যোগ বিয়োগ ভাগ এগুলো কিন্তু করবে। একটা আমি ভাগ দিচ্ছি বেসিক, এই বেসিক এই ভাগটা তোমরা করবে। আমাদের সলিউশন করতে গেলে সময় ভুল হয়, মানে আমরা যখন অঙ্ক করি তখন এই ভুলটা প্রায় করে থাকি।
ঠিক আছে? তো এই ভাগটা তোমরা করবে, হ্যাঁ? দাঁড়াও, ভাগটা হচ্ছে এগুলো জাস্ট তোমাদের আমি বলে রাখছি, কারণ এগুলো এই ভুলগুলো আমাদের হবে, সেগুলো আগে থেকেই আমি একটু শুধরে নিতে চাইছি। এই ভাগটা করো। বাহ, ঠিক আছে। এরপর এই ভাগটার ভুল কোথায় হয় একবার বলে দিই। তাড়াহুড়োতে এই ভুলটা কিন্তু হবে। তাড়াহুড়োতে এই ভুলটা হবে। এটা হচ্ছে এগুলো পরীক্ষার সময় ঠিক হলেও পরীক্ষার সময় ভুল হবে, আমি দেখেছি। এই যে ৮ দিয়ে এটা কাটাকুটি করছো, ৮ নিয়ে ৬৪ দেখতে পাচ্ছ। ৮ ৮ 64। শোনো, আমি ভুলটা আগে করেছি, আমি জানি 108। এই যে কাটাকুটিতে তাড়াহুড়োতে, এটা পরীক্ষার সময়ের ভুল আমি বলছি। জানি এটা ভুল, ভুল আমি নিজেই করেছি, আমি জানি। এই যে তাড়াহুড়োতে কি হয়, কাটাকুটি করার সময়ে এই যে মাঝে যে শূন্যটা, এই মাঝে শূন্যটা আমরা দিতে ভুলি। এরপর যারা 108 বলেছো, বলো তো মাঝে শূন্য। তুমি সিম্পল নিয়মে যদি করো, ৮ একে ৮। আচ্ছা, আর কেউ কিছু বলবে? আর কেউ কিছু বলবে এই লজিকটা ছাড়া? আর কিছু বলবে না, তাই তো? ঠিক আছে, তাহলে এই ভাগটা করো একটা ভাগ। এই ভাগটা করো। 5341 কে 6 দিয়ে ভাগ করো। এগুলো জাস্ট জানার জন্য আমি বলবো এই কনসেপ্টটা, কিন্তু পরীক্ষার সময় এগুলো মাথায় রাখতে হবে, এগুলোতে ভুল হয়। এইট 9.1। আচ্ছা, তোমাকে এ করো, তোমার ভাগ শেষ রাখো, ঠিক আছে? পুরোপুরি ভাগ যাবে না, তুমি ভাগ শেষই রেখে দাও। ঠিক আছে, বাকিদের? হুম, দেখো, তুমি এখানে চালাবে ৮ দিয়ে, ৬ ৮ 48। ওকে, তারপর আসছে এটা কত, ৫ ৪ ৯ ৫৪। এই যে একটা নামলো, ঠিক আছে? এরপরে বলো, এখানে তো আমাদের পরের কোনো সংখ্যা নামানোর গল্প নেই, তাহলে এই পাশে এখানে কি হবে? দশমিক দিয়ে আমি একটা শূন্য নিলাম যদি ভাগ করতে চাই, তাই তো? বা এখানে তোমরা বলো তোমাদের লজিকে এখানে আমি শূন্য কি করে, ৮৯০ কি করে হবে? শূন্য আমি কি করে নিয়ে আসবো? আমি তো একটা নামবে, স্বাভাবিক ব্যাপার। তোমার এখানে এক নামলো, তাহলে এখানেই তো ভাগশেষটা শেষ হয়ে যাওয়ার কথা। তো ভাগ কমপ্লিট, ভাগ কমপ্লিট। ৮৯ ভাগফল আর নিচেই এক ভাগশেষ। এরপর বলো জিরো কি করে আসবে? অ্যাকচুয়াল যেটা হয় সেটা জেনে রাখো তোমরা, যে আমরা ওই বলি না যে পরের সংখ্যাটাকে নামানোর জন্য জিরো নিচ্ছি, এই লজিকটা সম্পূর্ণ ভুল। পরের সংখ্যাটাকে নামানোর জন্য জিরো নিই না,
দেখো বিয়োগ করার পর এটা যখন মিলে গেল, এটা বিয়োগ করে 0 এলো, পরের সংখ্যাটা স্বাভাবিক ব্যাপার নামবে। এরপরে দেখো ভাগ যাচ্ছে না, একটা সংখ্যা আমরা নামাতে পারবো বাই ডিফল্ট, একটা সংখ্যা নামাতে পারবো, একটা সংখ্যা নামানো না যায় তখনই একটা সংখ্যা, পরের সংখ্যাটাকে নামানোর জন্য না, একটা সংখ্যার পর ভাগ না যায় তখনই 0 বসবে। যেমন আমি যদি বলি 21কে 2 দিয়ে যদি ভাগ করি, 2 একে 2, 1 রইলো, ভাগ যাচ্ছে না, একটা সংখ্যা আমি নামিয়েছি, একটা সংখ্যা নামানোর পর কি করছি, ভাগ যাচ্ছে না, তাই এখানে একটা শূন্য। বুঝতে পেরেছো? ওকে, দেখো 21কে আমি 2 দিয়ে ভাগ করি, 2 একে 2 একবার হলো, ঠিক আছে, একটা নামলো, পাশের একটা নামলো, একটা নামার পর কি দেখছি, ভাগ যাচ্ছে না, মানে ছোট হয়ে গেছে, 2টা বড় একটা ছোট, ভাগ যাচ্ছে না। তো যখনই ভাগ যাচ্ছে না এরকম সিচুয়েশন চলে আসবে, তখনই একটা বুঝতে পেরেছ? এটাকে যদি তুমি দশমিকে প্রকাশ করতে যাও, এরপরে দশমিক শূন্য বসাতে তারপর 5 দিয়ে যাও। বুঝতে পেরেছ? ওই যে বললাম না, ওই যে কনসেপ্টটা বললো একজন, যে পরের পাশের সংখ্যাটাকে নামানোর জন্য শূন্য বসাবো, এটা কিন্তু নয়। মেনলি হচ্ছে যখনই তুমি একটা সংখ্যাকে নামিয়ে দেখবে, একটা সংখ্যা তুমি নামাতে পারো, একটা সংখ্যাকে নামানোর পর দেখবে ভাগ যাচ্ছে না, তখনই তোমাকে শূন্য বসাতে হবে। যাক, এটা অতটা মাথায় ঢুকিয়ে লাভ নেই, মেন ব্যাপার হচ্ছে এই ভুলগুলো হয় আমাদের পরীক্ষার সময়ে, একটু সাবধানে থাকবে, কাটাকুটি করার সময়ে এই মাঝে জিরোটা আমরা ভুল করে ফেলি, ঠিক আছে, এটা একটা গেল। আর কাটাকুটির একটা তোমাদের কনসেপ্ট দেখাই আমি, যে এই কাটাকুটি গুলো এইভাবে করবো আমরা। ধরো আছে এটাকে 5 দিয়ে কোন একটা কোশ্চেনে এটাকে কাটাকুটি করতে হবে, দেখো যেটা আমি লিখেছি 570/5, ওকে, এটাকে কাটাকুটি করবো। এটাকে কখনোই আমরা এই 5 একে 5, 5 আবার 5 একে 5, তারপরে হচ্ছে তোমার 20, 4 5 20, এভাবে কাটবো না, টাইম যাচ্ছে। তুমি যেটা করবে কি, 570 ছিল, এই 570 কে আমি এভাবে তো ভাবতে পারি যে 57 গুণ 10, উপরের 570 কে 57 গুণ 10 5, নিয়ে 5 দিয়ে 10টাকে 2 বার এভাবে কাটাকুটি করতে। ওকে, এটার বেনিফিট আছে, লাভ আছে, পরে বলবো। তো এইভাবে যখনই দেখবে যে 570 আছে, নিচে 5 আছে বা 2 আছে, তুমি পুরোপুরি কাটতে যাবে না, এই শূন্যটাকে 10 মনে করবে, যদি দুটো শূন্য থাকতো তাহলে 100 মনে করবো, ঠিক আছে, শূন্যটাকে 10 মনে করলে 5 2 10 এইভাবে চালিয়ে দেবে, তাহলে 57 ইন্টু 2, ক্লিয়ার? যদি এরকম থাকতো 570/2, এগুলো সব কাজে লাগে, এই যে ছোট আমি তোমাদেরকে দেখাচ্ছি না, এগুলো কিন্তু খুব কাজে লাগবে। এখন হয়তো তোমার মনে হচ্ছে এগুলো কি এমন জিনিস, পরীক্ষার সময় যখন আমি সমাধান করব, অঙ্ক সলভ করব, তখন বেরিয়ে যাবে, কতটা ফাস্ট হয়ে যাবে। 2 দিয়ে এটাকে আমি তখন 5 বার চালাবো, 2 5 এ 10। কারণ কি বলতো, কারণ এই শুধু তো এইটুকু ভাগ দেবে না তোমাকে, এর নিচে আরো অনেক কাটাকুটি থাকবে, এখানে হয়তো থাকবে 3, এখানে 2, এবং অনেক কাটাকুটি থাকবে। তো সেক্ষেত্রে তখন তোমার হেল্পটা হবে, কারণ এখানে ধরো 2 আছে 3 ও আছে, তুমি তখন এটাকে 57 কেটে দেবে, এই যে নামতা 19 এর ঘরে 3 19 57, যদি তোমার নামটা না মুখস্থ থাকে, তুমি এটা কাটতে তোমার একটু টাইম লাগবে, তো তখন কি যাবো, তখন 5 19 95, এইভাবে তুমি করে নিলে কতটা ফাস্ট হয়ে যাবে ক্যালকুলেশনটা। এই ছোট ছোট জিনিসগুলো তোমাকে কিন্তু একটু লক্ষ্য রাখতে হবে, আমি বলে দিচ্ছি, তারপরেও তোমাদেরকে কিন্তু এগুলো লক্ষ্য রাখতে হবে। এরপর ধরো 25 দিয়ে গুণের একটা ব্যাপার আছে, যেমন 12 সঙ্গে 25 গুণ আছে, তো এটা অতটা হেল্পফুল না, বাট করতে পারো, জেনে রাখা ভালো। তুমি এটা এক কাজ করতে পারো কি, 25 এর ঘরে নামতা বা 12 ঘরে নামতা গুণ, আরেকটা অনেকে শর্টকাট শেখায়, সেটা হচ্ছে এভাবে, যে 5 এর সঙ্গে 2 গুণ করবে, তারপরে কি 4টা কোনাকুনি গুণ করে যোগ করে দিতে হয়। এই ট্রিক্সটা জানো অনেকে?
জানো তো? জানো না? অনেকেই জানো, ঠিক আছে? তো দেখো, এই সমস্ত ট্রিক্স যেগুলো রয়েছে, গুণ করার ট্রিক্স বা বর্গমূল নির্ণয় করার অনেক সময় ট্রিক্স দেখায়, তো এই সমস্ত ট্রিক্স না জানাই ভালো। পরীক্ষার হলে আমি তোমাকে বলে দিচ্ছি, পরীক্ষার হলের যে সিচুয়েশনটা থাকবে, তোমার কখনো 12 গুণ 15 করতে হয় বা 12 গুণ 25 করতে হয়, তুমি এটাকে কখনোই ট্রিক্স এর মাধ্যমে গুণ পারবে না, যতই তোমাকে এখানে শেখানো হোক। অনেক ইউটিউবে অনেক বড় বড় ইউটিউবাররা বলে যে এই কিভাবে গুণ করবে এসব, মানে একটা লাইনে গুণ। তো আমি তোমাকে বলে রাখছি, এই গুণগুলো তুমি পরীক্ষার খাতায় অ্যাপ্লাই করতে ভয় খাবে, কারণ প্রচুর টেনশন থাকবে। ওই যে ট্রিক্স গুলো তোমাকে শেখানো হয়, ওই ট্রিক্স কাজে লাগবে না। তো সেজন্য এখন থেকেই যেটা তুমি পরীক্ষার হলে করতে পারবে, সেই ধরনের ট্রিক্স, সেই বেসিকটাকে শেখো। যেটা পরীক্ষার হলে অ্যাপ্লাই করতে পারবো না সেটা আমি করবো না। অনেকেই তো পরীক্ষা দিয়েছো, এই ট্রিক্স এর মাধ্যমে গুণ কিন্তু আমরা করি না, সেই পরীক্ষার সময় দেখবে আমরা কিন্তু সেই তলায় 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 যে, কারণ একটা ভয় কাজ করে আমাদের মধ্যে যে আমি যদি ওই করতে গিয়ে ভুল করে ফেলি, কারণ ওটা তুমি অতটা ভালো করে বোঝোনি বা ওইটার উপরে অতটা প্র্যাকটিস করোনি যে তুমি করতে পারবে, এই ভয়টা কিন্তু থাকে, আমারও ছিল। তো আমি প্রথম ওই ট্রিক্স এর মাধ্যমে ভাই গুণ বিয়োগ এসব শিখছিলাম, তারপরে দেখলাম আলটিমেটলি পরীক্ষার খাতায় আমি ওগুলো নামাতে ভয় খাচ্ছি। সেজন্য আমি কি করি, ডাইরেক্ট তলায় তলায় লিখে গুণ করে দিই। অনেক সময় এগুলো গুণ করতেও হয় না, যখন আমরা কোশ্চেন করব, অনেক বড় বড় গুণ আমরা করবোই না, অপশন দেখে বলে দেব। সেগুলো যখন প্রশ্ন আসবে সেগুলো আমরা শিখিয়ে দেবো তোমাকে যে কিভাবে সেগুলোকে করতে হবে। আর যদি কখনো গুণ করতে হয়, আমি বলবো তলায় তলায় লিখে গুণ করবে, অনেক সেফ। বা এটার গুণ আরো সহজ, 15 ঘরে নামতা বলে দিলে আরো সহজ। 15 2 30, শূন্য হাতে রইলো 15 3 18। ঠিক আছে? তো তলায় তলায় লিখে গুণগুলো কিন্তু তোমরা প্র্যাকটিস করবে বাড়িতে। এভাবে 5 2 10, শূন্য হাতে রইলো 1, 5 6 12। দেখবে বিরাট কিছু টাইম কিন্তু যাবে না যদি তুমি প্র্যাকটিস করো। আর যদি শর্টকাটে করতে যাও, দেখতে পাবে পরীক্ষার হলে হয়তো ভুল করে দিলে, নিয়ে অঙ্কটাই মিললো না। যেটা বলছিলাম, 25 কে আমরা এভাবে ভাবতে পারি 100/4। 25 কে 100/4 লিখতে পারি। এরপরে দেখো কি করবে, যদি আমি 4 দিয়ে 12টাকে কাটি, 4 3 12, 3 ইন্টু 100, 300। এভাবেও তুমি করতে পারো গুণ। অনেক ক্ষেত্রে ধরো 13 তো 25, 25 কে তুমি মনে মনে 100/4 করলে, 4 দিয়ে 13টাকে কাটো, 4 3 12, 1 থাকছে পরে, 1 মানে হচ্ছে 1 থাকলে হবে 25, ভাগশেষ থাকে তাহলে হবে 3 থাকলে হবে 25। বুঝতে পারোনি তো? দেখো 13 ইন্টু 25 আছে 13, 25 কে আমি 100/4 লিখবো। 13 কে 4 কতবার যাচ্ছে? 3 বার যাচ্ছে, 3 বার যাচ্ছে। ঠিক আছে? তার মানে 12 ইন্টু 1, এভাবে আমি জাস্ট দেখে লেখাচ্ছি, তোমাকে এভাবে না করলেও চলবে। তাহলে দেখো 4 3 12, 3 ইন্টু 100, এটা হলো 300 এটার জন্য। আর 1 ইন্টু 100/4 ছিল, 1 ইন্টু 100/4 এর জন্য 4 25 চলে আসবে এখানে, মানে 325 হবে। আচ্ছা ঠিক আছে, এটা এখন পরের দরকার নেই, আস্তে আস্তে শিখে যাবে এই ফার্স্ট ক্যালকুলেশন গুলো। ঠিক আছে, এখন জাস্ট বেসিক জিনিসগুলো দেখে রাখো, এর উপরেই কিন্তু আমাদেরকে কাজ করতে হবে। ওকে, আচ্ছা দাঁড়াও, আর যেটা শিখতে হবে আমাদের, হুম, ম্যাথ সলিউশন করার ক্ষেত্রে আমাদেরকে এই জিনিসগুলো, তখন আমরা একটা কোশ্চেন পেয়ে যাব। সেই কোশ্চেন দেখো, পরীক্ষার সময়ে আমাদের যে কোশ্চেন গুলো দেওয়া থাকে খুব ভালো করে জেনে রাখো। একটা যদি কোশ্চেন থাকে না, এর মধ্যে 20টা কোশ্চেন খুব সহজ থাকে, আর 5টা কোশ্চেন একটু ক্যালকুলেটিভ থাকে। ঠিক আছে, প্রত্যেকটা পরীক্ষাতে এরকম থাকেই। 25টার মধ্যে 20টা এমন কোশ্চেন থাকবে যেগুলো তুমি 30 সেকেন্ড বা 1 মিনিটের মধ্যে করতে পারবে। খুব ভালো করে এটা ঢুকিয়ে নাও মাথায়। আর
5টা কোশ্চেন এমন থাকে যেগুলো একটু ক্যালকুলেটিভ, টাইম টেকিং। প্রথম কাজ আমাদের যেটা হবে, এই 20টা কোশ্চেনকে যতটা কম সময়ে পারা যায় করতে। অনেকে কি করে, এই যে কঠিন কোশ্চেন গুলো, এই কঠিন ফেঁসে যায়, ক্যালকুলেটিভ কোশ্চেন গুলো, এর টাইমটা নষ্ট হয়ে যায়। এটা কিন্তু হলে চলবে না। কারণ আমি অনেক পরীক্ষা দিয়েছি, আমি নিজেও এমন কোশ্চেন ফেঁসে গেছি যেখানে 3 থেকে 4 মিনিট, 5 মিনিট পর্যন্ত টাইম নষ্ট করে ফেলেছি। যখনই পরীক্ষায় টাইম নষ্ট হবে তখনই মেন্টাল প্রেশার কিন্তু হবে। এগুলো একদম বাস্তব অভিজ্ঞতা থেকে তোমাকে বলছি, আমাকে বলবে না। আমি প্রচুর পরীক্ষা দিয়েছি, ব্যাংক ছাড়া সব পরীক্ষাতে আমি বসেছি আর কি। তো দেখো, ম্যাক্সিমাম স্টুডেন্ট এই 5টা কোশ্চেনে এমন ভাবে ফেঁসে যায় যে 20টা কোশ্চেনের দিকে নজরই দেয় না। তো আমাদের পরীক্ষার সময় যখনই কোনো কোশ্চেন সলভ করবে, ক্যালকুলেশনে যখনই ফেঁসে যাবে, সঙ্গে সঙ্গে মানে ইউটিউবে যখন অ্যাড আসে, আমরা ওয়েট করি যে কখন 3 সেকেন্ড হবে আর স্কিপ বাটনটা চলে আসবে অ্যাডে। ঠিক সেই রকম তুমি দেখে নিলে যে এটা ক্যালকুলেশন আমি ফেঁসে গেছি, সঙ্গে সঙ্গে স্কিপ, মানে বাদ দিয়ে দেবে। এবার তুমি বলবে যে ঠিক আছে, আমি এখন বলে দিলাম, তুমি এটা অ্যাপ্লাই করে দিতে পারবে পরীক্ষার সময়। না, তুমি কিন্তু স্কিপ করতে পারবে না। আর তোমার মেন্টাল প্রেশার তোমাকে স্কিপ করতে দেবে না, যে এটা পাচ্ছি না, এই অঙ্কটা হচ্ছে না, এত সহজ অঙ্ক ফেঁসে গেছি। তো এখন থেকে মেন্টাল প্রিপেয়ার হয়ে যাও। এই যেটা আমি বললাম যে স্কিপ করে দেবে, স্কিপ করাটা কিন্তু অত সহজ জিনিস নয়, মুখে বলাটা যত সহজ, স্কিপ করতে তুমি পারবে না। তো তোমাকে এখন থেকেই, যখনই তুমি অঙ্ক এখন প্র্যাকটিস করবে, স্কিপ করা ব্যাপারটা জানতে হবে। তোমার দ্বারা অঙ্ক নাই হতে পারে, সেই টাইমে না হতে পারে, কিন্তু তার মানে এটা নয় যে তুমি অঙ্কটা পারবে না। বাট তুমি যদি ওই টাইমে করতে যাও, তোমার কিন্তু টাইমটা নিয়ে নেবে। স্কিপ করা ব্যাপারটা জানতে হবে। 100টার মধ্যে 100টা কোশ্চেনের অ্যান্সার দেওয়ার দরকার নেই। তুমি যদি টার্গেট 80টা রাখো, 80টার মধ্যে তোমার যদি 2-3টে ভুল হয়, তাহলে তুমি সিলেকশন পেয়ে যাবে। বর্তমান পরিস্থিতিতে 80টা আমি অনেকটা বেশি বলে দিয়েছি, মানে 80 মানে তো সেফ স্কোর যাকে বলে, মানে তোমাকে ওই ইন্টারভিউতে মিনিমাম মার্কস দিলেও তুমি পাস করে যাবে যে কোনো পরীক্ষাতে 80টা। কারণ 100টা কোশ্চেনে যে 60 মিনিট টাইম দেয়, ওই 60 মিনিট টাইমটা 100টা কোশ্চেনের মধ্যে নয়, তুমি সব করে আসতে পারবে না। তাহলে যেটা আমি বলছি মেনলি, পড়াটা শিখতে হবে, বাদ দেওয়াটা শিখতে হবে। 20টা কোশ্চেন আমাদেরকে খুব ফাস্ট করতে হবে, আর এই 5টা কোশ্চেনকে সবার শেষে করার জন্য আমাদেরকে বুঝতে পারছি কোন কোশ্চেন তোমার দ্বারা হবে, কোন কোশ্চেন তোমার দ্বারা হবে, কোন কোশ্চেন তোমার দ্বারা হবে না, সেগুলো তুমি বুঝে যাবে ক্লাস করতে করতে। কোনটা টাইম টেকিং, কোনটা তোমাকে পরে করতে হবে, সবকিছু তুমি বুঝতে পারবে। জাস্ট ক্লাসগুলো একটু শুরু করতে দাও, ভালো করে করবে। আর আমি যেভাবে বলবো, যেভাবে হোম টাস্ক দেবো, তোমাদেরকে একটা পিডিএফ আমি দেখাই, হোম টাস্কের পিডিএফ দেখাই, তারা কিভাবে ক্লাসগুলো আমাদের সাজানো থাকবে, জাস্ট দেখিয়ে দিচ্ছি। ক্লাস তোমাদের শুরু করবো। পার্সেন্টেজ এটা ক্লাস 1, এখানে প্রথমে কনসেপ্ট থাকবে, তারপরে একদম সিম্পল কিভাবে পার্সেন্টেজ এলো, পার্সেন্টেজের ট্রান্সফার, সেগুলো খুব থাকবে। তারপরে এরকম ছোট ছোট অঙ্ক থাকবে। এই অঙ্ক হয়ে যাওয়ার পরই হোম টাস্ক থাকবে। এই হোম টাস্ক গুলো কিন্তু সব PYQ, মানে তুমি যে আমার কাছে পড়ছো, যে বেসিকটা শিখে গেলে সেটা পরীক্ষাতে আসে, তো এটা তো দেখা জরুরি। তার জন্য ওয়ান অ্যান্ড অনলি অপশন, কিভাবে চেক করবে, প্রিভিয়াস ইয়ার, বিগত বছরে যে পরীক্ষাগুলো হয়েছে সেই পরীক্ষাতে ধরনের কোশ্চেন এসেছে, তোমার দ্বারা যদি এগুলো হয়, তার মানে জানবে যে পড়ানো ঠিক হচ্ছে, আমি যার কাছে পড়ছি ঠিক পড়ছি। তো এই জন্য প্রিভিয়াস ইয়ার এখানে সব সাজানো আছে, চ্যাপ্টার ওয়াইজ নয়, টাইপ ওয়াইজ সাজানো আমাদের জন্য। অনেক খেটে কষ্ট করে কিন্তু বানিয়েছি। প্লাস দেখো এইভাবে রয়েছে, আবার দেখো এখানেও রয়েছে হোমওয়ার্ক। তো প্রত্যেকটা টাইপের শেষে হোমওয়ার্ক থাকবে। হয়তো পার্সেন্টেজে আমি তোমাদের নিজে 7টা অঙ্ক দেখাবো, এই 60টার এগেনস্টে যত প্রিভিয়াস ইয়ার রয়েছে A to Z, কিন্তু এই পেয়ে যাবে এখানে। ঠিক আছে, এগুলো সব দিয়ে দেওয়া হবে তোমাদের, সব পেয়ে যাবে। এগুলো একবার যদি করে নাও,
তোমাকে অঙ্ক নিয়ে অ্যাটলিস্ট আর ভাবতে হবে না, ঠিক আছে? অঙ্ক নিয়ে ভাবতে হবে না, তুমি নিশ্চিন্তে থাকো, অঙ্ক তোমাকে মানে কমন আসতে বাধ্য। মানে যিনি কোশ্চেন সেট করবে তার কাছে কোনো অপশন নাই, দ্বিতীয় কোনো অপশন নাই যে কঠিন করার, কোনো অপশনই সে খুঁজে পাবে না। কারণ আমি তোমাকে সমস্ত পিওয়াইকিউ করে দেবো, যত প্রিভিয়াস ইয়ার এসেছে সেগুলো তুমি করছি, এবং কনসেপ্ট, প্রত্যেকটা কনসেপ্ট তোমাকে আমি কমপ্লিট করিয়ে দেবো কোর্সের মধ্যে, ঠিক আছে? আর এই যে কনসেপ্টের যে সলিউশন সেগুলো কিন্তু এই স্টেটের কোনো সলিউশন আমি নেব না, আমি সবসময় সেন্ট্রালের যে ভালো ভালো টিচার যারা রয়েছে তাদের মতো করে তাদের কনসেপ্ট গুলোকে আমি ফলো করি। আর তাদের কনসেপ্ট গুলো হচ্ছে একদম লেটেস্ট এবং ভালো, পরীক্ষার জন্য মেনলি উপযোগী। বাংলাতে ওই একটা দুটো করে হবে না, ওরকম করে চলে না, ঠিক আছে? তো দেখো ম্যাথ সলিউশনে এটা গেল, এই জিনিসটা বুঝে গেছো নিশ্চয়ই। এরপর সলিউশন কিন্তু বিভিন্ন ভাবে করা যায়, একটা অঙ্কের 2 থেকে 3 রকম ভাবে সলিউশন। ওকে, এরপর আমি ধরো একটা সলিউশন দেখিয়ে দিলাম, তুমি হয়তো অন্য কোথাও অন্যভাবে সেই সলিউশনটা করেছো, তার মানে যে ওটা ভুল তা কিন্তু নয়, ওটাও ঠিক। কিন্তু আমি তোমাদের যে সলিউশন গুলো দেখাবো, সে একটা প্রসেসে বা একটা মেথডে অনেকগুলো টাইপের অঙ্ক কিন্তু কভার হয়ে যাবে, অনেকগুলো কভার হয়ে যাবে। কারণ আমরা অঙ্কগুলোকে ভাগ করেছি, চ্যাপ্টার গুলোকে ভাগ করেছি টাইপ ওয়াইজ। যখন একটা কনসেপ্টের উপরে ধরো একটা কনসেপ্ট শিখলে সেই ধরনের 10 থেকে 12টা অঙ্ক, ওই টাইপের অঙ্ক তুমি কভার করতে পারছো। আর তুমি অন্য এক জায়গায় একটা শর্টকাট শিখে নিয়েছো, সেই শর্টকাট দিয়ে শুধুমাত্র ওই ধরনের অঙ্কই যদি দেয়, শুধুমাত্র ওই ধরনের অঙ্কই দেয়, তাহলেই তুমি করতে পারবে। একটু যদি চেঞ্জ করে দেয় তাহলে আর করতে পারবে না। তাহলে দেখো ওই প্রত্যেকটা অঙ্কের জন্য ভাই প্রত্যেকটা শর্টকাট শেখা কিন্তু সম্ভব নয় আমাদের জন্য, কারণ আমাদের অঙ্ক ছাড়া আরো অনেক কিছু পড়তে হবে। তো আমি তোমাদের বলবো, যখনই এরকম কন্ট্রাডিক্ট হবে, মানে হয়তো তোমার মনে হচ্ছে যে এইটা আরো বেস্ট হচ্ছে এই শর্টকাটটা, তুমি আমাকে একবার দেখিয়ে নেবে, "স্যার, এই অঙ্কটা এইভাবে করলে কেমন হয়?" ঠিক আছে? আমি যদি বলি হ্যাঁ করা যেতে পারে, কারণ আমি তোমাদের যে মেথডটা বা যে কনসেপ্টটা দেবো সেটা হচ্ছে অনেকগুলো অঙ্কের জন্য, মানে একটা চ্যাপ্টারের সঙ্গে আরেকটা চ্যাপ্টার লিঙ্ক থাকবে, ঠিক আছে? তো যাতে করে কি হয়, কম মনে রাখতে হয়, মোদ্দা কথা আমার উদ্দেশ্য হচ্ছে তোমাদেরকে আমি কম মনে রাখাবো অঙ্কের ক্ষেত্রে, কারণ অনেক জিনিস মনে রাখার আছে। যতটা সম্ভব কম মনে রেখে আমাকে ম্যাক্সিমাম আউটপুট পেতে হবে। প্রত্যেকটা অঙ্কের জন্য প্রত্যেকটা শর্টকাট, এই অঙ্ক থাকলে এই ধরনের, অঙ্ক থাকলে এই ধরনের। দেখবে ওই চঞ্চল ঘোষের একটা বই রয়েছে এরকম। দেখেছো? কে কে দেখেছো বলো? চঞ্চল ঘোষের বই। দেখবে প্রত্যেকটা অঙ্কের জন্য প্রত্যেকটা শর্টকাট। আরে ভাই, ওইভাবে কি সম্ভব? তো ওটা কিন্তু করা যাবে না, হ্যাঁ? তো ঠিক আছে, তুমি তোমার, হ্যাঁ বলো, কিছু বলবে কেউ? হ্যাঁ, সূত্র রয়েছে, খুব সূত্র রয়েছে। তো দেখো ওই যে সূত্র ওইগুলো করা যাবে না, কারণ অত ফর্মুলা মুখস্থ রাখা সম্ভব না। তো হ্যাঁ, আমি যেটা বলছিলাম, আর যদি মনে হয় যে এই অঙ্কটা আমি অন্যভাবে করছি, তোমার অন্যভাবে বুঝতে সুবিধা হচ্ছে, তুমি অবশ্যই করবে। আমার মেথডে যে করতে হবে তা কিন্তু নয়। তো একবার আমাকে বলে নেবে, হ্যাঁ? ঠিক আছে? তো এইভাবে আমাদেরকে মেইনলি করতে হবে। আর কি বলবো বলছিলাম, দাঁড়াও। হুম, একটা গেল, তাহলে দেখো অঙ্ক সলভ করার সময় আমাদের কি কি লক্ষ্য রাখতে হবে। একটা হচ্ছে বেসিক মেথড, যেটা এক্স ধরে বলে অনেকে, এক্স ধরে বেসিক মেথড, এটা আমাদেরকে শিখতে হবে। কারণ নতুন অঙ্ক চলে এলে, আননোন অঙ্ক চলে এলে কোশ্চেনটাকে তোমরা কিন্তু এক্স ধরে সলভ করবে, টাইম বেশি যাবে না, ওই 1 থেকে 1.5 মিনিটের মধ্যেই তুমি সলভ করতে পারবে, এটা নিশ্চিত। 2 নাম্বার, এই বেসিকটাকে কিভাবে আমি শর্টকাটে করব, এক্স ধরেই করবো কিন্তু অনেকটা টাইম কম চলে যাবে, মানে কম লাগবে, সেই মেথডটা আমি তোমাদের শেখাবো। এটা খুব ইম্পর্টেন্ট, খুব ভালো করে শিখো, কারণ আমার প্রত্যেকটা অঙ্ক এই বেসিক থেকেই কিন্তু শর্টকাটে যেটা হয় সেটাই আমি তোমাদেরকে শেখাবো। আর 3 নাম্বার, মোস্ট ইম্পর্টেন্ট, এটা হচ্ছে অপশন টেস্ট। এমন কিছু অঙ্ক রয়েছে বা অঙ্কের শেষে ফাইনাল অ্যান্সার যখন আমরা বের করব, তখন এই অপশন টেস্টটা আমাদের ক্ষেত্রে খুব হেল্প করবে।
কারণ দেখো কম্পিটিটিভ এক্সামে যে অঙ্কগুলো দেয়, তুমি ক্লাস মাধ্যমিকে হিসাব করো, দেখবে 5 মিনিটের মতো টাইম লাগবে তুমি যদি প্রপার ওয়েতে সবকিছু যোগ বিয়োগ গুণ ভাগ করে, অত টাইম আমাদের কাছে নেই। আর কম্পিটিটিভ এক্সামে কি হয়, 4টা অপশন তোমার কাছে থাকে। এই অপশন গুলো কেন দেয়? দেয় না, অপশন গুলো দেয় তোমার টাইমটাকে সেভ করার জন্য। ধরো একটা এক্সাম্পল বলি, একটা বড় গুণ এসেছে 576 গুণ 23, এই গুণটা করলে তোমার অ্যান্সার চলে আসবে। ক্যালকুলেশন করার পর তুমি এটাতে নিয়ে এসেছো, এই গুণটা করলেই তোমার অ্যান্সার চলে আসবে। এরপর যারা চালাক হবে তারা কিন্তু এই গুণটা সবটা করবে না, তারা অপশনের দিকে একবার চোখ রাখবে। কারণ এটার যে অ্যান্সার হবে সেটা শেষে কত থাকবে বলতো? ছয়, এখানে 3 আছে, শেষে 6 আর 3 মানে 8 থাকবে, 8 থাকবে, 8, 8। এখন দেখো আমি দেখেছি টেস্ট করে, আমি বলছি বলে নয়, এই যে অপশন গুলো দেওয়া থাকে পরীক্ষকও জানে যে এইসব গুণ যদি এটা করতে হয় তার তো টাইম যাবে। পরীক্ষকও ইচ্ছা করে এমন কিছু অপশন দেয়, শুধুমাত্র একটা অপশনই থাকবে যার শেষ থাকবে 8 দিয়ে, বাকি হয়তো 6 দিয়ে রয়েছে। ম্যাক্সিমাম ক্ষেত্রে, মানে আমি বলছি 80% অঙ্কের ক্ষেত্রে ফলো করে, সব অঙ্কের ক্ষেত্রে নয়, কোনো কোনো ক্ষেত্রে ইচ্ছা করে দুটো 8 দিয়ে শেষ হয়, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু এটা থাকে। আমি লক্ষ্য করেছি, যখন আমি তোমাদের প্রিভিয়াস ইয়ার পড়াবো, আমি যা কিছু বলবো তোমাদের প্রিভিয়াস ইয়ার নিয়েই বলবো, ঠিক আছে? প্রিভিয়াস ইয়ারে এই দেখবে তোমরা যখন আমি সলভ করব, দেখবে এই একটা অপশনই একমাত্র এরকম রয়েছে যেটা কিনা 8 দিয়ে শেষ। তো চোখ বন্ধ করে সেটাই ঠিক হবে। এই জিনিসগুলো আমাকে ফলো করতে হবে, এই সমস্ত জায়গাতেই সেভ হবে। আর কিছু টিপস যেগুলো আমার এখন মনে আসছে না, যেগুলো মেনলি অঙ্ক করাতে করাতেই একমাত্র মাথায় আসবে, কারণ অত টিপস মনে রাখা সম্ভব নয়। তো ওইগুলো আমি তোমাদের অঙ্ক যখন করাবো তখনই বলবো, সেগুলো একটু ফলো রাখবে, খাতায় নোট ডাউনও করে নিতে পারো, ঠিক আছে? অঙ্ক দেখো, আমি তোমাদের বলে রাখি, অঙ্ক যে একটা জিনিস, তোমার হয়তো মনে হতে পারে যে অঙ্ক কঠিন বা বিরাট কিছু ব্যাপার, তা কিন্তু নয়। অঙ্কতে যোগ বিয়োগ গুণ ভাগ এটা তুমি যদি ফার্স্ট করতে পারো, বাকি কিছু কনসেপ্ট তোমাকে আমি মাথায় ঢুকিয়ে দেবো, সেই কনসেপ্টের উপরই তুমি 25-এর মধ্যে খুব অনায়াসে 22+ স্কোর করে দেবে। আমি তোমাকে অন্যান্য স্যারের মতো বলতে পারতাম যে 25 এর মধ্যে 25 স্কোর করে দিতে পারে, না, হ্যাঁ করা যেতেই পারে, একটু টাইম লাগবে তুমি যদি একটু সিরিয়াস হও। তো 22টা ভাই সবাই করতে পারবে, আমার কাছে যারা পড়বে 22+ সবাই পারবে, এটা আমি লিখে দিচ্ছি, আমার রুল যদি ফলো করো। আর বাকি যে অঙ্কটা এটা তোমার উপর ডিপেন্ড করবে, কারণ তুমি যদি মেহনত করো 3+ তুমি ইজিলি পেয়ে যাবে। মোদ্দা কথা হচ্ছে প্রথমে 22টা তো তুলি, কারণ 22 যদি তুমি তুলতে পারো আমার মনে হয় না যে তোমার সিলেকশন কেউ আটকাবে, অনেক ভালো স্কোর। আমি নিজে, যারা অঙ্কে খুব ভালো, আমি অনেক ক্ষেত্রে দু একটা অঙ্ক ইচ্ছা করে ছেড়ে দিয়ে চলে আসি, অত টাইম থাকে না, সম্ভব নয়, তোমাকে সব করতে হবে এমনটা কেউ মাথার দিব্যি দেয়নি। তুমি যতটা পারবে ততটা করে এসো, আর সহজ সহজ জিনিসগুলোকে আগে করো, টাইমটাও তো দেখতে হবে। তো আমি বলবো দেখো, আর দেখবে ইউটিউবে যে আজকে তোমাদের এমন ক্লাস করাবো, মানে 3 সেকেন্ডে উত্তর হয়ে যাবে, এই যে ভিডিও গুলো রয়েছে না, এগুলো থেকে খুব সাবধান। 3 সেকেন্ডে উত্তর হয়? হ্যাঁ বলো, 3 সেকেন্ডে কেউ উত্তর করতে পারবে? তাহলে এগুলো কি বলতো, এগুলো হচ্ছে মার্কেটিং, স্টুডেন্ট নিয়ে আসা। তো তোমরা বড় হয়েছে যথেষ্ট, তোমাদেরকে আমি এটাই বলতে চাই যে ভাই খুব ভেবে চিন্তে পা ফেলাবে। ইউটিউবে বিভিন্ন কোর্স বা যে কোনো যেখানে তুমি পড়ো না কেন, একবার ভালো করে ভেবে দেখবে যে স্যারটা বলছে যে 3 সেকেন্ডে আমি অঙ্কগুলো সলভ করে দেবো বা 5 সেকেন্ডেই সলভ করে দেবো, সে কি কখনোই 5 সেকেন্ডে সলভ করছে? তাহলে সে মিথ্যা বলে ইউজার নিয়ে মানে স্টুডেন্ট নিয়ে আসছে, আদেও সে কিন্তু কিছু করছে না। তো এগুলো হইতে সাবধান। আর যেটা ইউটিউবে যে মানে সবসময় ইউটিউব দেখবো, ইউটিউব দেখে শিখবো, হ্যাঁ সমস্ত কিছু ইউটিউবের উপরে হবে না, সম্ভব নয়। ইউটিউবকে তুমি অ্যাজ এ টিচার হিসাবে নিতে পারো না। তুমি যখন চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ, তুমি কিছুই জানো না বা সমস্ত কিছু তুমি যদি বলো ইউটিউব থেকে শিখবো,
তাহলে তোমার জিন্দেগি শেষ হয়ে যাবে, ইউটিউবে তুমি সবকিছু জিনিস পাবে না। এটা একদম চরম বাস্তব কথা। কোনো কোনো স্যার পার্সেন্টেজটা ভালো পড়ায়, কেউ অন্য লাভ ক্ষতি ভালো পড়িয়েছে। তো একটা চ্যানেলে সবকিছু জিনিস পাবে না। আর কখনোই ভেবো না যে সমস্ত কিছু আমি ইউটিউব থেকে শিখবো। নিজেকে পড়তে হবে, বই পড়তে হবে। এত টাইম মানুষের হাতে নেই যে ইউটিউবে ওই 10টা মিনিটের 10টা অঙ্কের জন্য 1 ঘন্টার লাইভ ক্লাস কেউ দেখবে। তো দেখবে ম্যাক্সিমাম ইউটিউব ভিডিওতে কটা অঙ্ক করায় আর কত ঘন্টা টাইম যায়। ঠিক আছে, যেগুলো পারবে না, যে কনসেপ্ট বুঝতে পারছো না, এগুলো দেখবে। ব্লাড রিলেশন বা ধরো রিজনিং এর, তুমি ধরো ব্লাড রিলেশনটা বুঝতে পারছো না, তুমি দেখো কনসেপ্টটা। ক্যালেন্ডারের অঙ্ক বুঝতে পারছো না, শুধু ক্যালেন্ডার লিখে সার্চ করে দেখো। তুমি যদি খাতা পেন নিয়ে বসো, আমি পুরো রিজনিংটা শেষ করে দেবো বেসিক কনসেপ্ট থেকে, নেই। ইউটিউবে ভিডিও নেই আর সেরকম কোয়ালিটি ক্লাসও নেই। আর জিকে বলো, যেটা জিজ্ঞেস করেছিল জিকে কি করব, জিকে বলো কারেন্ট অ্যাফেয়ার্স বলো, আমি তো বলো ইউটিউব থেকে দেখাই উচিত না। কি হবে দেখে ইউটিউব থেকে? আজও পর্যন্ত আমি ওই ইউটিউবে জিকে কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাস কোনোদিন করি? বই পড়বে। তুমি 20 মিনিটের একটা ইউটিউবে ভিডিও দেখার থেকে 20 মিনিট যদি তুমি বই পড়ো, কতগুলো জিকে কতগুলো কারেন্ট অ্যাফেয়ার্স তুমি পাবে জানো? কিন্তু 20 মিনিটের একটা ভিডিও তুমি কটা কারেন্ট অ্যাফেয়ার্স কটা জিকে পাবে? তাহলে নিজেকে প্রশ্ন করো, বড় হয়েছো, এই সমস্ত জিনিসগুলো, এই ট্র্যাপ গুলো কিন্তু রয়েছে ইউটিউবে, বিভিন্ন স্যাররা রয়েছে। তো এই সমস্ত দিক থেকে আমাদেরকে কিন্তু বেরিয়ে আসতে হবে। এটা কম্পিটিটিভ এক্সাম। এখানে তুমি যদি বলো যে ফ্রিতে ইউটিউবে সমস্ত কিছু পেয়ে যাবো, হবে না। এটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, তোমরা দেখবে, লক্ষ্য করো। আমি তোমাদেরকে জাস্ট একটু বোঝানোর জন্য বললাম, একটু ভাবার জন্য বললাম, তোমরা নিজেরাই ভেবে এই মানেগুলো বের করে নেবে। ঠিক আছে? আর তো কি বলবো, আর যতটা সম্ভব সোশ্যাল মিডিয়াতে কম অ্যাক্টিভ থাকার চেষ্টা করবে। বিভিন্ন যে টেলিগ্রামে যে কুইজ টুইজ গুলো হয়, কেউ কোশ্চেন পোস্ট করেছে, একদম দৌড়ে চলে গেলাম সেগুলো অ্যান্সার দিতে, এগুলো করা যাবে না। প্রিপারেশন নিচ্ছ তুমি, এগুলো সব ডিস্ট্রাকশন। মানে হচ্ছে এগুলো হচ্ছে ডিস্ট্রাকশনের বাংলা কি বলে ওটাকে, অমনোযোগটাকে, তোমার মানে তোমার যে মনোযোগ সেটাকে এরা নষ্ট করে ফেলবে। কারণ ওই কোশ্চেনের অ্যান্সার দিয়ে তোমার কি লাভ? কেউ টেলিগ্রামে কোনো একটা প্রবলেম পোস্ট করেছে, তো ওই অ্যান্সার দিয়ে তোমার কি হবে? কোনো লাভ হবে? পড়াশোনাতে কোনো লাভ হবে না। তো আলটিমেটলি কোনো কাজ যা কিছু করবে নিজের জন্য করবে, অন্যের জন্য কিছু করার দরকার নেই। স্বার্থপর হতে হবে। যখন তুমি প্রিপারেশন নিচ্ছ, তোমাকে কিন্তু স্বার্থপর হতে হবে। অন্যের কথা চিন্তা করলে হবে না। অন্যের কোথায় ভালো হবে, দরকার নেই ভালো হওয়ার অন্য, আমার নিজের ভালো হলেই হবে। আমি তো ভাই স্বার্থপর ছিলাম, কোনো ভালো জিনিস আমি শেয়ার করতাম না কাউকে, ইচ্ছা করে শেয়ার করতাম। কারণ থ্রি ইডিয়টস মুভিটা দেখেছো? যেমন একটা ডায়লগ আছে না, যে বন্ধু যদি ফেল করে যায় তো দুঃখ হয়, কিন্তু বন্ধু যদি টপ করে যায় তাহলে কিন্তু আরো বেশি দুঃখ। তুমি আর বন্ধু যদি চাকরি পেয়ে যায় আর তুমি যদি না পাও, ওই যে কি দুঃখ, তোমাকে আমি বলে বোঝাতে পারবো না। ওরকম এক্সপিরিয়েন্স আমিও করেছি অনেক। এগুলো হবে, এগুলো হয়, এক্সপিরিয়েন্সটা হওয়া ঠিক আছে, অসুবিধা প্রবলেমের কিছু নেই। কিন্তু এখনকার সোশ্যাল মিডিয়ার যুগে নিজেকে গুটিয়ে রাখতে শেখো, এটা বলা উদ্দেশ্য। নিজেকে গুটিয়ে রাখো। তোমার কোনটাতে ভালো, কোনটাতে খারাপ, সেটা খুব ভালো করে নিজে ডিসাইড করো। কারণ প্রচুর কিছু জিনিস রয়েছে যেটা তোমাকে খারাপের দিকে নিয়ে যাবে। 2 নাম্বার হচ্ছে রিলস। রিলসে আসক্ত এখানে কম বেশি সবাই, বাচ্চা থেকে বুড়ো, তাই তো? একটা 15 মিনিটের ভিডিও দেখার সময় নেই, কিন্তু 15 সেকেন্ডে রিলস দেখতে পার। আমরা ব্যস্ত হয়ে উঠি। তাও আবার কি 15 সেকেন্ড, এখন এমন হয়ে উঠেছে 15 সেকেন্ডে রিলস দেখারও টাইম নেই। সে সামনে লিখে দিতে হচ্ছে যে ওয়েট ফর এন্ড, মানে শেষে কিছু একটা হবে মজাদার, তার জন্য লিখে দিতে হচ্ছে, মেনশন করে দিতে হচ্ছে যে এই রিলসটার শেষ পর্যন্ত টিকে থাকো, দেখো। তার মানে আমাদের মাইন্ড কতটা ছোট হয়ে গেছে, বুঝতে পারছো? আমাদের মাইন্ড কোনো একটা বড় কিছু জিনিস এক জায়গাতে টিকে থাকার মতো অবস্থাতে কিন্তু নেই। সব সময় আমাদের কি ছোট ছোট জিনিসের উপরে আমরা বেশি আসক্ত হয়ে পড়ছি, রিলস এর উপরে আসক্ত হয়ে পড়ছি।
এগুলো কিন্তু খুব সাবধান, প্রিপারেশন নিচ্ছ যখন এই ফিল্ডে একবার এসেছো, ডিসাইড করেছো আসার, তো পেছনে ফিরে তাকানোর কোনো অপশন নেই। হয় তোমাকে এখান থেকে চাকরি নিয়ে বেরিয়ে যেতে হবে, আর না হলে এখানেই পড়াশোনা শেষ করে দিতে হবে, অন্য কাজ করতে হবে। অন্য কাজে কিন্তু ভালো ইনকাম আছে, বাট সরকারি কাজে কি একটা ফিক্সড ইনকাম, একটা সিকিউর ইনকাম আছে, না খেতে পেয়ে মরবে না। তুমি কি ব্যবসা করলে খেতে পারবে না? পাবে, এর থেকে ভালোভাবে জীবনযাপন করতে পারবে, চাকরি যারা করে তার থেকে ভালো জীবনযাপন করতে পারবে, কিন্তু ওর সিকিউরিটিটা নেই, না খেতে পেয়ে মরার যে ভয়টা সেটা নেই। যা কিছু হয়ে যাক, ওই মাসের শেষে একটা মেসেজ তোমার ফোনে আসবেই আসবে, ইওর অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রেডিটেড। এটার জন্য যা কিছু করতে হয় এখনই করো। হার্ডলি কত বছর, 1 বছর 2 বছর তোমাকে প্রিপারেশন নিতে হবে ঠিকঠাক ভাবে, তোর সারা লাইফ তোমার সেটেল। বুঝতে পারছি কথাগুলো? হ্যালো, কেউ কিছু বলো। আমি আর কিছু করাবো না, ক্যালকুলেশনে যেগুলো দিলাম সেগুলো করে নেবে, নামতা টামতা এগুলো মুখস্থ করে নেবে, না হলে কিন্তু ওই অঙ্ক সলভ করার সময় প্রবলেম হবে। ঠিক আছে, আমার কথাই চিন্তা করো। আমি চাকরি পেয়ে যে তোমরা যেটা ভাবছো চাকরি পেয়ে পুরো একদম বিরাট কিছু করে ফেলবে, তা কিন্তু নয়। আমি 8.5 ঘন্টা দূরে রয়েছি বাড়ি থেকে, মানে বাড়ি যেতে আমার 8.5 ঘন্টা লাগে। ঠিক আছে, সো যে এখানে যে বাড়ি বাইরে, একদমই তাই। মানুষ তার বর্তমান পরিস্থিতি নিয়ে কখনোই কেউ সুখী হতে পারে না। বেকার যখন ছিলাম তখন এক টেনশন, এখন চাকরি পেয়েছি এখন টেনশন, এখন সময় নেই, তখন অনেক সময় ছিল, অনেক সময় ছিল, অনেক নিজেকে ভাবছিলাম এখানে ঘুরতে যাব ওখানে ঘুরতে যাব, চাকরি পেয়ে আমার ঘোরার খুব ইচ্ছা, বাট এখানে চাকরি পাওয়ার পর ভাই টাইমই পাই না। আমার না বাড়ি যেতে পেলেই মনে হয় বিরাট কিছু ব্যাপার, ফ্যামিলিকেই টাইম দিতে পারা যায় না। ঠিক আছে, তারপরে তো আমি এই অনলাইনে পড়াতে ভালো লাগে, তো সেজন্য আমি সব সময় 24 ঘন্টা বাকি টাইমটা এই তোমাদের পেছনে পিডিএফ রেডি করতে এই করতে, কোথায় ভালোভাবে কি করা হয় না করা হয় এগুলো দেখি। হুম, আর তুমি যেটা বলছো যে কোনো টিচার, আমার ক্ষেত্রেই বলো, চাকরির সময় আমি যত না পড়েছি, এখন এই পড়াতে গিয়ে এই সোপান একাডেমি চালাতে গিয়ে তার থেকেও বেশি পড়াশোনা করি। এই পড়াশোনাটা যদি আমি চাকরি জীবনে করতাম এর থেকে অনেক ভালো ভালো পোস্ট পেয়ে যেতাম, এখন মনে হয়। তো যা হওয়ার হয়ে গেছে, মানুষ যতক্ষণ না বুঝবে ততক্ষণ কিন্তু কেউ কিছু করতে পারবে না। মানে তোমাদেরকে আমি যতই বলি পড় রে ভাই পড় রে ভাই, হবে না। তুমি আগে নিজেকে প্রশ্ন করবে, যে মেন কথা মোটিভেশন একটা দিয়ে দিচ্ছি আমি, আমি যেটা মনে করি যে চাকরিটা না পেলে কি হবে, প্ল্যান বি কি আছে, সেকেন্ড অপশন কি রয়েছে আমার হাতে, এটা ভালো করে ভেবে নেবে। কারণ ডিমোটিভেট করছি না, সবাই কিন্তু চাকরি পাবে না। হ্যাঁ, প্রস্তুতি নিলে অবশ্যই চাকরি পাবে, সবাই চাকরি পাবে না। তো যদি না পায় তাহলে কি হবে, এই ভয়টা যদি তোমার মধ্যে ঢুকে যায় তখনই তুমি চাকরি পাবে, আদারওয়াইজ চাকরি পাবে না। এই ভয়টা মনের মধ্যে নিয়ে আসো, একটা ভয় কাজ করবে। তখন যারা আমাদের 2000 আগেকার যখন মাধ্যমিক পরীক্ষা দিতাম, আমাদের মনে একটা ভয় থাকতো, জীবনের প্রথম বড় পরীক্ষা, এই ভয়ে ভয়ে আমরা পড়াশোনা করতাম। ঠিক আছে, তো এই যে এখন যখন মানে এই চাকরির যখন আমরা প্রস্তুতি নিচ্ছি, আমাদের মধ্যে দেখবো অনেকের ক্ষেত্রে সেই ভয়টা নেই। এই সবাই পড়ছে আমিও পড়ছি, সকাল হচ্ছে পড়তে শুরু করছি, হ্যাঁ, পড়তে ভাল লাগছে না উঠে পড়ছি, এটা করলে হবে না। নিজেকে খুব ভালো করে বসে চিন্তা ভাবনা করবে যে আমি কেনই বা এই লাইনটা চুজ করেছি, কম্পিটিটিভ লাইন, আর ইন কেস যদি আমার চাকরি না হয় তাহলে আমার শেষ পরিণতি কি হবে, বাবা মাকে কি উত্তর দেবে, বা সেকেন্ড অপশন কি খোলা রয়েছে। যদি তুমি ভাবো যে না আমার দ্বারা হবে না চাকরি, তাহলে কোনোদিনই চাকরি পাবে না। তার থেকে বেটার হয় এখন থেকেই মানে অন্য কাজে এন্ট্রি নাও। আর যদি বলো না না সবাই পাচ্ছে আমি কেন পাবো না, একটু পড়াশোনা করলেই হবে, তাহলে অবশ্যই তুমি চাকরি পাবে। পথ দেখানোর দায়িত্ব আমার। আমি তোমাকে যেভাবে গাইড করব আমার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে, আমার মনে হয় না যে এখানে যতজন জয়েন আছে কেউ চাকরি না পেয়ে থাকবে, এতে বাধ্য, নো আদার অপশন। ঠিক আছে, তো প্রিপারেশন নাও।
কোনো কিছু ডাউট হলে বলবে। হ্যাঁ বলো। বলো বলো। ম্যাথ রিজনিং প্যারালালি চলবে। আমি রিজনিংটা রেডি করছি, ঠিক আছে? আমি আগেতে রিজনিং করাইনি বলে আমার একটু মেটেরিয়ালস এর প্রবলেম হচ্ছে। আমি ভেবে ভেবে রেডি করছি, রিজনিং এর ক্লাসও তোমাদের দিয়ে দেবো। দেখো, আমার উদ্দেশ্য তোমাদেরকে সিলেবাস অ্যাজ সুন অ্যাজ পসিবল, যত তাড়াতাড়ি সম্ভব শেষ করে দেওয়া। কারণ দেখো, আমি একটা সার্ভিস করি, সেই সার্ভিসের ফাঁকে যতটা টাইম পাই, তোমাদের যে আমি বলেছি 2 দিন করে ক্লাস দেব, এটা জাস্ট তোমাদেরকে লিখিত 2 দিন করে। তোমরা 2 দিনের থেকে অনেক বেশি ক্লাস পাবে, অনেক বেশি ক্লাস পাবে, মিলিয়ে নিও। ফাঁকা থাকলেই আমি তোমাদের ক্লাস নিয়ে নেবো। দেখো, ফেব্রুয়ারি 3-4 মাস আছে তো, যে ওইখানে 3 মাসের মধ্যে তোমাদের ম্যাথসে আমি 60 to 70% কমপ্লিট করে দিতে পারবো। ঠিক আছে? ওকে। আমি তোমাকে তাড়াহুড়ো করে তো বলতে পারি না যে তাড়াতাড়ি শেষ করে দেবো। অনেকে হয়তো করতে পারবে যে 2 মাসে 3 মাসে শেষ করবে, হয় না। কারণ আমি তোমাদের একবারই পড়াবো। আমার কাছে যারা পড়েছে তারা নেক্সট টাইম আমাদের এখানে আর ভর্তি হতে হয়নি। কোনো স্টুডেন্ট আমাদের এখানে ওল্ড স্টুডেন্ট নেই একটা। ওল্ড স্টুডেন্ট থাকলেই আমি জিজ্ঞেস করি কেন ভর্তি হবি, না স্যার আবার ম্যাথ শিখবো। যদি এই কথাটা বলে আমি খুব রাগ ধরে যাই, বলে ম্যাথ শিখবি মানে একই জিনিস তো, আগেকার রেকর্ড গুলো দিয়ে দিই পর। তোমাদেরকেও বলছি, তোমাদেরকে নেক্সট টাইম দ্বিতীয় কোথাও ভর্তি হতে হবে না। ঠিক আছে? আমার ব্যবসা করার ইচ্ছা নেই, আমি পড়িয়ে অনেকটা আনন্দ পাই, তার জন্যই পড়ানো আমার একটা পেশন। ঠিক আছে? এগুলো এগুলো আমি জানি না ভাই, অনেকে ডেপুটেশন নাকি দিতে গেছিল, কি হবে কি জানি, কবে হবে আইডিয়া নেই, দেখা যাক কবে হয়। তবে 2-3 মাস তো সময় আছে, এরপর ওবিসি কেসটার জন্য মেনলি ফেসে আছে, বুঝতে পারলে তো? তো ওবিসি কেসটা না মিটলে আশা করছি হবে না পরীক্ষা। ওটা বলে দেবো? ঠিক আছে, বলে দিচ্ছি, দাঁড়াও। মানে আমি যেটা ফলো করি সেটা দেখো। আমি এখন ডাব্লিউবিপি বা যে কোনো পরীক্ষাতে 4টা পার্ট থাকে ধরে নিচ্ছি, আমি সবার যেটা থাকে আর কি। ম্যাথ থাকে, ম্যাথ, রিজনিং, ইংলিশ আর জিকে। আমি যে মেথডটা ফলো করি, তোমরাই বলবে এই 4টা সাবজেক্টের মধ্যে কোনটা তুমি দেখে উত্তর করতে পারবে, দেখেই উত্তর করতে পারবে, কোনটা বলো? জিকে, তাই তো? জিকে। আচ্ছা, ডাব্লিউবিপির এখন যে সিলেবাসটা রয়েছে, ম্যাথ কটা থাকে বলো? ম্যাথ, রিজনিং আর জিকে। তাই জিকে 25টা থাকে না? সব 25টা করে থাকে? ডাব্লিউবিপির মেন্স এর কথা বলছি, মেন্সের সিলেবাসটা এটা নয়। ইংলিশটা 10 থাকে, হ্যাঁ সেটাই বলছি, ইংলিশটা 10 থাকে। এরকম থাকে তো। দেখো, এই জিকে 25টা করতে, তুমি জিকে এমন একটা জিনিস, তোমার যদি মুখস্থ থাকে তুমি জিকে উত্তর করতে পারবে, আদারওয়াইজ করতে পারবে না। তো আমার জিনিসটা আমি যেটা করতাম পরীক্ষার সময়, এখনো করি, প্রথমে কোশ্চেনটা নিয়ে, কোশ্চেন পেপার নিয়ে, কোশ্চেন পেপারটা নিয়ে আর পেন নিয়ে হাতে, 1 থেকে 100টার মধ্যে যতগুলো জিকে রয়েছে, যতগুলো আমি পারবো, সব কটা আগে দাগ দিই। তার মানে বেশি টাইম নষ্ট করি না। হয়তো 1 থেকে 100টা কোশ্চেন দেখতে আমার হয়তো 10 মিনিট টাইম লাগবে ম্যাক্সিমাম, এর বেশি লাগবেই না। তুমি তো অঙ্কগুলো দেখবে বাদ, জিকে দেখবে, রিজনিং দেখবে বাদ, ইংলিশ দেখবে আর বাদ, শুধুমাত্র জিকে গুলো 10 মিনিটও বেশি বলে দিলাম, 5 থেকে 7 মিনিটের মধ্যে কমপ্লিট করে দিই। জিকে যতগুলো পারি দাগ দিয়ে দিই, কারণ আমি জানি জিকে এমন একটা সাবজেক্ট, তুমি যদি দেখে উত্তর করতে পারো তো ভালো, নাহলে হবে না। এরপরে আমি যেটা করি সেটা হচ্ছে ম্যাথ রিজনিং সেম টাইমই লাগে। এরপরে যেটা করি
সব তো এগুলো জগা খিচুড়ি করা থাকে, মিক্স করা থাকে। তো আমি কি করি, 1 থেকে 10টা মানে প্রথম 10টা করে কোশ্চেন করি আর ওএমআর শিটে দাগ দিয়ে দিই। এর মধ্যে যেগুলো আমি পারবো না বা যেগুলো একটু হার্ড মনে হয় সঙ্গে সঙ্গে বাদ দিয়ে দিই, করবোই না। খুব বড় অঙ্ক দেখেছি, করতে দেখছি এত বড় লাগছে, আমি করবোই না অঙ্কটা, বাদ। রিজনিং এ দেখলাম 2-3 সেকেন্ড ভাবলাম, লজিক খুঁজে পাচ্ছি না, বাদ। এতে করে কি হয়, টাইমটা সেভ থাকে। সমস্ত কোশ্চেন যেগুলো সহজ সহজ কোশ্চেন, মানে আমি যদি বলি 85টার মধ্যে 50টা কোশ্চেন কিন্তু ভাই সহজ থাকে, খুবই সহজ থাকে। 50টা কোশ্চেনকে যদি তুমি 40 মিনিটের মধ্যে করে দিতে পারো, অনেক বেশি টাইম বলেছি, 40 মিনিটের মধ্যে যদি 50 থেকে 55টা কোশ্চেন তোমার যদি হয়ে যায়, তাহলে দেখবে পরীক্ষার হলে বসেই তুমি একটা স্যাটিসফ্যাকশন ফিল করবে যে না, আমার 40 মিনিট, এখনো 20 মিনিট টাইম আছে, 55টা কোশ্চেন আমি সঠিক অ্যান্সার দিতে পেরেছি, এখনো হাতে 20 মিনিট টাইম আছে। এই 20 মিনিটের মধ্যে যেগুলো করবে সেগুলো হচ্ছে যেগুলো একটু কঠিন, টাইম টেকিং বলে মনে হয়, দেখবে তুমি আরো এখান থেকে 15 থেকে 20টা অঙ্ক করে দিতে পারছো, কোশ্চেন তুমি সলভ করে দিতে পারছো। কারণ কি, এই যে তোমার 55টা আগে থেকে হয়ে রয়েছে, তুমি একটা মেন্টালি কিন্তু স্যাটিসফাই রয়েছে, মেন্টালি তোমার যে প্রেশার সেটা কিন্তু নেমে গেছে। এই প্রেশারটাকে নামাতে হবে। প্রথমে কোশ্চেন পেয়েই প্রেশার থাকবে, সেই প্রেশারটাকে যত নামাবে তত ভালো পরীক্ষা হবে, প্রেশার হ্যান্ডেল করতে হবে। ঠিক আছে? তো প্রথমেই যেটা করবে, ওই 20টা 10টা করে অঙ্ক করলে বা সরি 10টা করে কোশ্চেন করলে ওএমআর এ দাগ দিয়ে দিলে। অনেকে কি করে, একটা কোশ্চেন করলো, আবার একটা সেই কোশ্চেনে ওএমআরটা ভরলো, একটা কোশ্চেন আবার সেই কোশ্চেনে ওএমআরটা ভরলো। এটা করা যাবে না, এটা টাইম যাবে। টাইমটা কিভাবে যাবে দেখো, একবার ওএমআরটা ধরবে, একবার কোশ্চেন ধরবে, একবার ওএমআর, একবার কোশ্চেন। এতে করে কি হয়, মাঝে যে গ্যাপটা, ওই ধরাধরি ব্যাপারটা, ওখানেই তো টাইম চলে যাবে, সেটা করা যাবে না। হয় তুমি একবারে 10টা কোশ্চেন করো, 10টার মধ্যে 5টা পারলে 5টা তুমি ওএমআর গোল দাগ পূরণ করে নাও। ঠিক আছে? আবার অনেকে কি করে, শেষে গিয়ে ফিল আপ করে, যে আমি 100টার মধ্যে যতগুলো পারছি সবগুলো করে নিল, শেষে গিয়ে সে ওএমআর ফিল আপ করতে বসলো। এটা আবার সাংঘাতিক বাজে জিনিস, কারণ শেষে গিয়ে টাইম পাবে না, তাড়াহুড়োতে ভুল জায়গাতে তুমি গোল দাগ দিয়ে আসবে। আমার ক্ষেত্রে হয়েছে স্বয়ং। তো ভুল হওয়ার সম্ভাবনা বেড়ে যায়, তো শেষেও করা যাবে না, আমাদেরকে থাকতে হবে মাঝামাঝি একটা জায়গাতে। যখন আমি তোমাদের প্র্যাকটিস সেট দেবো এবং ওএমআর দেবো, এইভাবেই তোমরা করবে। আশা করছি এটা নিয়ে চিন্তা করতে হবে না, পরীক্ষা আসার আগে তোমাদেরকে মক টেস্ট যেভাবে করাবো সেই অনুযায়ী পরীক্ষার খাতায় করবে, দেখবে অনেকটা প্রেশার হ্যান্ডেল তোমরা নিজেরাই করতে পারছো। ঠিক আছে? আরেকটা কি মাথায় এলো, ভুলে গেলাম। কিছু জিনিস আমার মাথায় আসে আবার ভুলে যাই। ঠিক আছে, ওগুলো যখন মনে আসবে, যখন আমি কোশ্চেন করাবো তখনই এই সমস্ত টিপস গুলো বলে দেবো। হ্যাঁ, সবকিছু তো ওইভাবে। আচ্ছা, ক্লাস রুটিন আমি দিয়ে দিচ্ছি তোমাদের। হ্যাঁ বলি, ক্লাস রুটিনের ব্যাপারটা বলি। আমাদের শিফটিং ডিউটি চলে, তো তোমাদেরকে ব্যাপারটা একটু বুঝিয়ে বলি। আমরা কি করি, তারা এটা রেকর্ডটা অফ করি।